স্টুডেন্টস, দেখো আমি একেবারে সংক্ষেপে এখানে কয়েকটা পয়েন্ট লিখেছি, যে পয়েন্টগুলো তোমরা একেবারে সহজেই বুঝতে পারবা। যেমন হরমোনের প্রভাব হচ্ছে আজকের শিরোনাম, ঠিক আছে? এই হরমোনের প্রভাবের মধ্যে আমরা প্রথমে একটা হরমোনের নাম লিখেছি সোমাটোট্রপিন। সোমাটোট্রপিনটা হচ্ছে মানুষের বৃদ্ধিবর্ধক হরমোন। এখন স্যার এটা কি প্রশ্ন আসতে পারে, কি প্রাকৃতিক নাকি আর্টিফিশিয়াল, কৃত্রিম, কোনটা? এটা হচ্ছে মানব মস্তিষ্কের, আমরা আগেই জানি, এখানে একটা পয়েন্ট লিখেছি, পিটুইটারি গ্রন্থিতে তৈরি হয়। আবার অনেক সময় কি হয়, এটাকে আর্টিফিশিয়ালিও সোমাটোট্রপিন মানে বৃদ্ধিবর্ধক হরমোনের ক্রিয়া পর্যবেক্ষণ করে এক ধরনের হরমোন আর্টিফিশিয়ালিও তৈরি করা হয় বা কৃত্রিমভাবে, সেগুলো কিন্তু পরবর্তীতে মানুষের শরীরে ইনজেক্ট করা হয় বা ইনজেকশনের মাধ্যমে প্রবেশ করানো হয়। তো এটা হচ্ছে হিউম্যান গ্রোথ হরমোন আমরা বলেছি। এটা হচ্ছে একটা পেপটাইড হরমোন। ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে সোমাটোট্রপিনটা কি ধরনের হরমোন? পেপটাইড। আর পেপটাইড নামটা যদি সংযুক্ত থাকে বা পেপটাইড নামটা যদি থাকে, তাহলে আমরা একটা জিনিস কিন্তু খেয়াল করতে পারি, সেটা হচ্ছে প্রোটিন রিলেটেড। পেপটাইড বন্ড সাধারণত প্রোটিনের মধ্যে, প্রোটিন অণুগুলো লম্বা পলিপেপটাইড চেইন দ্বারা তৈরি থাকে, আমরা জানি। তো পেপটাইড হরমোন মানে প্রোটিন নেশিয়াস, মানে প্রোটিন এনরিচ হরমোন, যার কারণে এই প্রোটিনের ক্ষুদ্রতম একক যে অ্যামাইনো অ্যাসিড আছে, এখানে 200টি অ্যামাইনো অ্যাসিড এই হরমোনের মধ্যে থাকে। আর এটা সাধারণত মানব মস্তিষ্কে পিটুইটারি গ্রন্থিতে তৈরি হয়। এটা অনেকবার মেডিকেলে এডমিশন টেস্টে আসছে, যে মানব বা সোমাটোট্রপিনটি কোথায় তৈরি হয়। মানব মস্তিষ্কের পিটুইটারি গ্রন্থিতে এটি তৈরি হয়। তাহলে আমাদের যে কোনো ধরনের থিঙ্কিং বলো, বা আমরা যদি গ্রোথের কথা বলি, সব কিছু কিন্তু এই সোমাটোট্রপিন নামক যে হরমোনটার কথা বলছি, এটির মাধ্যমেই কিন্তু হয়ে থাকে। এবং এটা যে এই পিটুইটারি গ্রন্থি থেকে যে নিঃসৃত হয়, হ্যাঁ, সেখান থেকে কিন্তু মস্তিষ্কের, মানে মস্তিষ্কও কিন্তু অনেকটুকু পরিচালিত করে, আমাদের শারীরিক বৃদ্ধির ক্ষেত্রেও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসেবে কাজ করে। এখন এখানে দুই ধরনের ক্রিয়া দেখা যায়। একটা হচ্ছে ইতিবাচক ক্রিয়া, এটা বলতে বোঝাচ্ছে যে স্বাভাবিকভাবেই ছোটবেলা থেকে আস্তে আস্তে বৃদ্ধিপ্রাপ্ত হলে সেখানে ইতিবাচকভাবে তোমার শারীরিক সব ধরনের কাঠামোগত দিক থেকে ইমপ্রুভমেন্ট আসছে, এটা হচ্ছে ইতিবাচক ক্রিয়া। আর পার্শ্ব প্রতিক্রিয়াটা বোঝানো হচ্ছে যে হরমোনটা মানব দেহে তৈরি হয় খুব অল্প পরিমাণে, সেই হরমোনটাকে যদি আমি কৃত্রিমভাবে তৈরি করে মানুষের শরীরে ইনজেক্ট করি, তাহলে তার পার্শ্ব প্রতিক্রিয়া দেখতে পাওয়া যেতে পারে। যেমন এক্সাম্পল, বৃদ্ধিবর্ধক হরমোন অনেকেই হাতে দেওয়া হয় আর থাইয়ে দেওয়া হয়, হ্যাঁ। তো দেখা যাচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়া বৃদ্ধিবর্ধক হরমোন হাতে দেওয়ার ফলে হাতে বৃদ্ধি হয়েছে আর কোথাও বৃদ্ধি হয়নি, তাহলে ওটা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আনাটা তো সম্ভব না। কম্পিউটারের মতো কপি পেস্ট করলাম, ইরেজ করলাম, আবার কন্ট্রোল জেড দিলাম, আগের অবস্থায় চলে আসলো, নো। তাহলে এটার পার্শ্ব প্রতিক্রিয়া আছে। আবার শুধু তাই নয়, তুমি যখন বিভিন্ন ধরনের ঔষধ বা ট্যাবলেট বা অ্যান্টিবায়োটিক্স সেবন করো, তখনও কিন্তু আমাদের শারীরিক বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়। তার মানে হচ্ছে প্রত্যেকটা হরমোনের ক্ষেত্রেই কিন্তু ইতিবাচক ক্রিয়াও আছে, আবার তার আর্টিফিশিয়াল ইউজের কারণে পার্শ্ব প্রতিক্রিয়াও তৈরি হয়ে থাকে। এবং বলা হচ্ছে 30 বছরের পর, যে কোনো ব্যক্তি যখন 30 বছরের পর চলে যায়, তখন এই বা বয়সের ছাপে, যখন অনেক সময় দেখা যায় তার চেয়েও বেশি বয়সের ছাপে হরমোনের প্রভাবটা প্রকটভাবে লক্ষ্য করা যায়। তোমার শরীরের হরমোন নিঃসরণের হার কমছে কি বাড়ছে, তারপর তোমার শরীরে হরমোন প্রয়োগ করতে হবে কি হবে না, এই বিষয়গুলোর ব্যাপকতা কিন্তু চলে আসে। তাহলে প্রাথমিক যে আলোচনাটুকু, এটা আশা করি আমরা বুঝতে পারলাম। হরমোনের প্রভাবের ইতিবাচক যে ক্রিয়ার কথা বলা হয়েছে, সেগুলোর মধ্যে 1 নম্বর হচ্ছে দেহের চর্বি এবং গ্লুকোজের ভারসাম্য রক্ষা করা। আস্তে আস্তে মোটা হইতে হইতে এমন এক অবস্থা, ব্যায়াম করলেও আর চর্বি কমতেছে না, ঠিক আছে, ঔষধেও চর্বি কমতেছে না। তখন ডাক্তার সাজেস্ট করে যে ঠিক আছে, আপনার শরীরের যে অংশগুলোতে চর্বি আছে, সেগুলো চর্বিগুলোকে ডিস্ট্রয় করতে হবে। আমরা যেমন কোনো একটা জায়গায় একদম একদম মনে করো, তোমার মনে করো ঘন আচ্ছাদিত স্থানকে ফাঁকা করতে চাইলে ওটাকে একদম কেটে ছেটে করা হয়, বা ব্যাম্বুশ করতে হয়, অ্যাম্বুশ করে, বা ওটাকে গুলি করে, বা যেভাবেই হোক একটা বদ্ধ অবস্থাটাকে উন্মুক্ত করা। ঠিক তেমনি তোমরা আদনান সামি, একজন সিঙ্গার, ইয়াতে ইন্ডিয়ার, তোমরা দেখেছো কিনা জানি না, ছোট অবস্থায়, আমি যখন ছোট ছিলাম তখন ওকে দেখতাম যে মানে বিশালতার প্রতীক। এখন ওকে দেখে অবাক হয়ে যাই, এবং পরবর্তীতে যখন আস্তে আস্তে ও এখন এত স্লিম হয়ে গেছে, হ্যাঁ অনেক স্লিম। এটা মূলত হচ্ছে দেহের চর্বি এবং গ্লুকোজের ভারসাম্যটা রক্ষা করার জন্য আর্টিফিশিয়ালি তার শরীরে কিছু হরমোন প্রয়োগ করা হয়। এই হরমোনটা কিন্তু আস্তে আস্তে চর্বিগুলোকে যখন
ডেস্ট্রয় করতে থাকে, একটু 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 করে ডেস্ট্রয় করে ভারসাম্যটা বজায় রাখে। যাই হোক, এটা একটা ব্যাপার যে চর্বি এবং গ্লুকোজের ভারসাম্য রক্ষা করে। চিনির পরিমাণ বা গ্লুকোজের পরিমাণটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট শরীরের ব্যালেন্সের জন্য। কার্ডিওভাস্কুলার রোগ প্রতিরোধে, কার্ডিওভাস্কুলার বলতে বোঝাচ্ছে, কার্ডিও মানেই বোঝাচ্ছে হৃৎপিণ্ডের রিলেটেড। তাহলে কার্ডিওভাস্কুলার যে রোগটা আছে, এই ধরনের একটা রোগ হয় মানুষের যখন হৃৎপিণ্ডের চারপাশের মাসেল এবং অংশগুলো আক্রান্ত হয়। এটার অন্যতম কারণ হচ্ছে আমাদের পেটে যদি চর্বি জমে যায়। অনেক মানুষ আছে তার শরীরের অন্যান্য অংশগুলো স্বাভাবিক আছে, কিন্তু পেটটা মারাত্মক রকমের বড় হয়ে গেছে, মানে চর্বিটা পেটেই জমে গেছে। এইরকম অনেক পুলিশকে দেখতে পাওয়া যায়। হ্যাঁ, পুলিশের সব মানে সবচেয়ে ভুঁড়ি, মানে আমরা এই খাঁটি বাংলা ভাষায় অনেকেই এটা কমনলি বলে যে ঘুষ খাইতে খাইতে ভুঁড়ি বেড়ে গেছে। এরকম অনেকের ক্ষেত্রে, সবাই না, কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি। এরকম আরও অনেক পিপল আছে যে ওই কার্ডিওভাস্কুলার রোগে তারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তো পেটের চর্বিটা কমালে আর কার্ডিওভাস্কুলার রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে না। হাড়ের ঘনত্ব বাড়িয়ে শক্ত করে, মানে হাড় মানে হচ্ছে অস্থি। অস্থির মানে তোমার শরীরের যদি হাড়টা এত পাতলা হয়, এত চিকন হয় যে তোমাকে একটা যদি শক্ত দিয়ে কেউ একটু প্রেসার দেয়, তোমার হাড়টা ভেঙেই যাবে। তার মানে তোমার ঘনত্ব কম, হাড়ের ঘনত্বটা কম। তাহলে তোমার হাড়ের ঘনত্বটা বাড়িয়ে হাড়টাকে কি করে বা অস্থিটাকে শক্ত করে, এটা একটা অন্যতম পয়েন্ট। নিদ্রাহীনতা দূর করে। নিদ্রাহীনতা হচ্ছে একেবারে কমন একটা প্রবলেম, যে সারা রাত এপাশ ওপাশ করতেছি, ঘুম আসতেছে না। হ্যাঁ, কিংবা রাত 2টা-3টা বেজে যায়, তারপরেও ঘুম আসতেছে না, কিন্তু যখনই স্যারের ক্লাসটা শুরু হয় তখনই ঘুমে চোখ ঢলে পড়তেছে। হ্যাঁ, ওফ কি যে ঘুম, রাজ্যের ঘুম 4টা থেকে শুরু হয়, মনে হয় যে 4টা বাজেই ঘুমের সর্বোচ্চ ঘুমটা আমার চোখে চলে আসলো প্রত্যেকই। ঠিক আছে, এই রোগটার নাম হচ্ছে, যদিও রোগ না বাট সিমটম বা লক্ষণ, এটাকে নিদ্রাহীনতা। মানে ভবিষ্যতে গিয়ে তুমি তোমার কোনো ভারী কাজ করতে গেলে ঘুম আসবে, বাট নর্মালি যে কাজগুলো করি আমরা বা নর্মালি ঘুমানোর চেষ্টা, বাট আমার হরমোনাল প্রভাবটা যদি স্বাভাবিক থাকে তাহলে এই নিদ্রাহীনতা দূর হয়ে যায়। কিংবা অনেক সময় ডাক্তারও সাজেস্ট করে তোমাকে বিভিন্ন ধরনের হরমোন ইনজেক্ট করার জন্য। ফুসফুসের কার্যক্রম স্বাভাবিক করে। ফুসফুসের কার্যক্রম স্বাভাবিক করে মানে আমাদের ফুসফুসটা বিভিন্নভাবে আক্রান্ত হচ্ছে, সে পলিউটেড, হ্যাঁ, বিভিন্ন ধরনের পলিউশনের কারণে হোক, স্মোকিংয়ের কারণে হোক, অ্যালকোহলের কারণে হোক, তারপরে সারাউন্ডিংস এনভায়রনমেন্টের কারণে হোক, কোনো না কোনোভাবে আমাদের ফুসফুসটা কী হচ্ছে, আক্রান্ত হচ্ছে বা অ্যাফেক্টেড হচ্ছে, এবং একটা পর্যায়ে গিয়ে সেই অ্যাফেক্টটা অনেক বড় হয়ে যায়। তো এই ফুসফুসের কার্যক্রমটাকে স্বাভাবিক রাখার জন্য হরমোনের প্রভাবটা অপরিসীম। যে কোনো ক্ষতস্থান, তুমি অ্যাক্সিডেন্টাল একটা ইস্যু, বাইক চালাইতে গিয়ে দেখা গেল আমাদের কি বলে, বাইক চালায় কে তোমাদের মধ্যে, যে কোনো একজন মনে করো বাইক চালাও আর কি, রোহানও চালায় মনে হয় বাইক, বাইক চালাইতে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আল্লাহ না করুক না হোক, সাথে সাথে ওইটার ক্ষতস্থান পূরণ করার জন্য কিন্তু দেখবা যে আস্তে আস্তে যদি কম হয়, এইরকম ক্ষতস্থানটা কিন্তু কি হয়ে যায়, পূরণ করতেও হরমোনের প্রভাব ভালো। ক্যান্সার নিরাময় কেমনে স্যার? ক্যান্সার রোগে তো চিকিৎসাই নেই। কে বলেছে নাই? ক্যান্সারের চিকিৎসা কিন্তু আছে, কিন্তু সেটা অনেক ব্যয়বহুল, এবং সবচেয়ে ক্যান্সারের বর্তমান সময়ে সবচেয়ে বহুল আলোচিত এবং বহুল মানে বলবো ইনিশিয়েটিভস বা কার্যকরী উপায় আবিষ্কার করেছে কিউবা। কিউবা নাম শুনছো হয়তো বা। কিউবাতে ক্যান্সার রোগের চিকিৎসা করা হয়, এবং তারা এমন কিছু হরমোনাল ঔষধ বা মেডিসিন বা তোমার শরীরের ব্লাডের মধ্যে ছড়ায় দেয়। ওরা কি করে, মনে করো আমার শরীরের ব্লাডের মধ্যে তো ব্লাড ক্যান্সার হলে তো আর অবস্থা খুব খারাপ, এখন তোমার ব্লাড বারবার চেঞ্জ করে যতদিন বেঁচে থাকতে পারো এই আর কি। কিন্তু কিউবাতে একটা হরমোন আবিষ্কার করা হয়েছে, আমার হরমোনটার নাম এক্স্যাক্টলি মনে নেই, বা এক ধরনের হরমোনাল মেডিসিন যেটা ব্লাডের মধ্যে ওরা ছড়ায় দেয় পাউডারের মতো, ওই সে সবগুলা ব্লাডকে কি করে ফেলে, আলো করে ফেলে। তারপরে যদি তুমি একবার ব্লাড চেঞ্জ করে ফেলো, তাহলে তোমার একদম ফ্রেশ ব্লাড দিয়ে শরীর চলবে। মানে এই ধরনের অনেক ব্লাড ক্যান্সার, কিউবা কিন্তু অনেক অ্যাডভান্স হয়ে গেছে। আমরা সিঙ্গাপুরে চিন্তা করি, আমেরিকা চিন্তা করি, সব জায়গায় ক্যান্সারের নিরাময়ের জন্য কিউবাতে খুবই একটা মানে পারফেক্ট একটা ডক্টর সলিউশন বলা হয় কিউবাকে, কান্ট্রি অফ ডক্টর সলিউশন। ওখানে আবিষ্কার করা হয়েছে। মস্তিষ্ক সার্জারিতেও হরমোন ইউজ করা হয়, এটার প্রভাব ভালো। এইচআইভি ভাইরাসের প্রভাব, এইচআইভি হলে তো এটার কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি, সব রোগেরই কম বেশি প্রতিষেধক আবিষ্কার হয়েছে, অনেক রোগ থেকে কিউর হয়েছে, কিন্তু এইডস হইলে এখান থেকে আর বাঁচার
ওয়ে নাই। তবে এইডস এর লক্ষণ যেহেতু অনেক পরে প্রকাশ পায়, এইচআইভি ভাইরাসের প্রভাবটা আস্তে আস্তে প্রচ্ছন্ন করে ফেলে, মানে এটার প্রকট বৈশিষ্ট্যটাকে প্রচ্ছন্ন করে ফেলে হরমোন। প্রচ্ছন্ন মানে কি, ঢেকে রাখে, আস্তে আস্তে প্রকাশ পায়। রক্ত সঞ্চালন, আমার শরীরের স্বাভাবিক ক্রিয়াগুলো সুন্দরভাবে চলার জন্য রক্ত সঞ্চালনটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই রক্ত সঞ্চালনটাকে স্বাভাবিক করার জন্য আমাদের হরমোনের ইতিবাচক ক্রিয়াটা খুবই গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। দুইটা সিনড্রোমের কথা বলা হয়েছে, একটা হচ্ছে টার্নার সিনড্রোম, একটা উইলি সিনড্রোম। শিশুদের ক্ষেত্রে হয় এই সিনড্রোমগুলো। এটাতে বলা হয়েছে যে হৃদস্পন্দন হচ্ছে টার্নার সিনড্রোম, বিজ্ঞানীর নাম অনুযায়ী দেওয়া হয়েছে। হৃদস্পন্দনের সমস্যা হয় বাচ্চাদের, হৃদস্পন্দনের সমস্যা হয়। আর উইলি সিনড্রোম হচ্ছে বাচ্চাদের বিপাক ক্রিয়া, মানে হজম শক্তি নাই, কমে গেছে, যার কারণে বাচ্চার খাবার রুচি নেই। এই সিনড্রোমগুলোকে উন্নতি ঘটানোর জন্য ইতিবাচক ক্রিয়া হিসেবে হরমোনের প্রভাব খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাহলে এগুলো হচ্ছে ইতিবাচক প্রভাব। এবার পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দেখে আসি। চলো দেখো, আমরা এখন এখানে যে পয়েন্টটা নিয়ে আলোচনা করছি, প্রথমটা হচ্ছে মারিজ বেধি বা অ্যাক্রোমেগালি। মারিজ বেধি বা অ্যাক্রোমেগালি এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে যে আমাদের শরীরের অংশের স্ফীতি, শরীরের যে কোনো অংশের স্ফীতি বলা হয়। মানে এখন হাত, পা, মুখ, চোখ ফুলে বড় হয়ে গেছে, মানে বড় হয়ে গেছে, এইটাকে বলা হচ্ছে মারিজ বেধি বা অ্যাক্রোমেগালি। তো হরমোন যখন আমরা বিভিন্ন ধরনের মেডিসিন নেই, সবগুলো মেডিসিনের মধ্যে কিন্তু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। তো এই হরমোনাল নেগেটিভ প্রতিক্রিয়াটা হচ্ছে শরীরের বিভিন্ন অংশ ফুলে যেতে পারে, স্ফীত হয়ে যেতে পারে। হ্যাঁ, এটা কিন্তু একটা বেধি। সেই বেধিটার নাম হচ্ছে মারিজ বেধি সাইন্টিস্টের নাম অনুযায়ী, বা এটার আরেকটা বায়োলজিক্যাল টার্ম আছে অ্যাক্রোমেগালি। এই প্রবলেমটা কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে হতে পারে। হাইপোগ্লাইসিমিয়া, এখন আমরা দেখলাম যে হাইপোগ্লাইসিমিয়া তো কোনটা, আমরা ছোটবেলা থেকেও কিন্তু এই টার্মিনোলজিটার সাথে কিন্তু বড় হয়ে আসছি। মানে অস্বাভাবিক কম গ্লুকোজের পরিমাণ, ঠিক আছে, রক্তে অস্বাভাবিক কম, মানে অস্বাভাবিকভাবে কম গ্লুকোজ থাকলে আমরা তখন তাকে হাইপোগ্লাইসিমিয়া বলছি। তার মানে এই হাইপোগ্লাইসিমিয়াটাও কিন্তু একটা পার্শ্ব প্রতিক্রিয়া, যে আমরা এত হরমোনাল ট্যাবলেট নিয়েছি বা হরমোন আমাদের শরীরে ইনজেক্ট করার চেষ্টা করেছি, সেটার কারণে হাইপোগ্লাইসিমিয়া দেখা গেল, অস্বাভাবিক মাত্রায় কম গ্লুকোজ, যেটা খুবই একটা রোগ না, এই রোগ থেকে আরো অনেকগুলো রোগের সম্মিলন ঘটতে পারে। হৃৎপিণ্ডের স্ফুলন মানে ফুলে যাওয়া, হৃৎপিণ্ডটা ফুলে যায়। স্বাভাবিক একটা হৃৎপিণ্ডের আকার আছে, সাইজ আছে, ওজন আছে, সেটা ফুলে যদি বড় হয়ে যায়, তার মানে তার একটা আক্রান্ত হয়ে গেছে, হৃৎপিণ্ডটা আক্রান্ত হয়ে যায়। এবং এটিও সাধারণত হরমোনের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে হয়ে থাকে। হাইপার টেনশন, রক্তচাপ অস্বাভাবিক, রক্তচাপের অস্বাভাবিকতা। তো রক্তচাপের যদি অস্বাভাবিকতা দেখা যায়, তার মানে হচ্ছে হয় রক্তচাপ বেড়ে যায় বা রক্তচাপ একেবারে কমে যায়, এরকম হতে পারে। হাইপার টেনশন যেটা হয়, এই হাইপার টেনশনের কারণে আমাদের বিভিন্ন ধরনের সমস্যাও হতে পারে, এবং এটা হচ্ছে একটা পার্শ্ব প্রতিক্রিয়া হরমোনের। কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি, আমরা জানি যে এলডিএল, লো ডেনসিটি লিপোপ্রোটিনটা আমাদের শরীরে কোলেস্টেরলের মাত্রাটাকে অস্বাভাবিক করে দেয়। এইচডিএলটা ভালো, হাই ডেনসিটি লিপোপ্রোটিন যেটা ভালো, কিন্তু এলডিএল বা লো ডেনসিটি লিপোপ্রোটিন যেটা আছে, সেটা কোলেস্টেরলের মাত্রাটাকে অস্বাভাবিকভাবে বৃদ্ধি করে দেয়, এবং সেটা মূলত এই পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে হরমোনের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে কাউন্ট করা হয়। আচ্ছা, আর এরপরে দেখা যাচ্ছে সন্ধি ব্যথা। আমাদের যে অস্থি সন্ধিগুলো আছে, এই জয়েন্টে ব্যথা, এই ব্যথাগুলো হচ্ছে হরমোনের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে। স্বাভাবিক একটা ছেলে ক্রিকেট ফুটবল খেলবে, স্বাভাবিকভাবে বড় হচ্ছে, সবই ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে তার হাত পা একটু দৌড়িলেই ব্যথা করে, জয়েন্টগুলো, সন্ধিগুলো ব্যথা করতেছে। তো এটাও একটা প্রভাব। কার্পাল টানেল সিনড্রোম, কার্পাল টানেল, এখন কার্পাল টানেল যে সিনড্রোম আমরা বলছি, কার্পাল টানেল সিনড্রোমটা বলা হচ্ছে যে হাতের তালুতে কিন্তু এক ধরনের, তুমি দেখবা যে কবজির গোড়ায় কাটা কাটা ভাব, হাতের
তালু বা কবজির গোড়ায় কাটা কাটা ভাব, মনে হচ্ছে কেটে গেছে, কিছুই হয় নাই, কেটে গেছে, কবজি হাতের তালুতে কাটা কাটা ভাব, একটা কেমন জানি একটা মানে অস্বাভাবিকতা, এগুলোকে বলা হচ্ছে কার্পাল টানেল সিনড্রোম। তো এই কার্পাল টানেল সিনড্রোমটা হচ্ছে হরমোনের একটা পার্শ্ব প্রতিক্রিয়া। ক্যান্সার, ডায়াবেটিসটা হচ্ছে এই যে একটু আগে অস্বাভাবিকভাবে কমে যায় হাইপোগ্লাইসিমিয়া, তারপরে ডায়াবেটিস, এই যে ডায়াবেটিসটা যে আমাদের বর্তমান সময়ে একটা কমন একটা সমস্যা হিসেবে আমরা দেখতেছি। হ্যাঁ, একটু ছিলাম ডায়াবেটিসটা হচ্ছে যে আমরা একটা রোগের লক্ষণ, ডায়াবেটিস কখনো রোগ না, তো সবার তোমার ডায়াবেটিস, আমার ডায়াবেটিস, কমনলি ডায়াবেটিস আসলে মূলত হচ্ছে আমাদের গ্লুকোজের পরিমাণটা আপস অ্যান্ড ডাউন, আর কিছু। ডায়াবেটিসের একটা মাত্রা আছে, লেভেল আছে, পরীক্ষা করে দেখা যাচ্ছে যে উইদিন 7-এর মধ্যে নর্মাল রেঞ্জ, 7-এ বেশি হয়ে গেলে তুমিও আক্রান্ত, আমি আক্রান্ত, আবার একটু খাবার কন্ট্রোল করলে 7-এর নিচে নেই, মানে এইটাই। মানুষ এখন বর্তমান সময় মনে করতেছে ডায়াবেটিস মানে বিশাল কিছু, আমি ডায়াবেটিস হয়েছি মানে শেষ, এইগুলো কিছু না। ডায়াবেটিস একটা লক্ষণ, এটা কোনো রোগ নয়। তবে এই হরমোনাল, তুমি যে এই যে বিভিন্ন ধরনের ট্রাই টু অ্যাভয়েড দ্য ট্যাবলেট অ্যান্ড মেডিসিনাল ট্যাবলেট, অ্যালোপ্যাথি, ঠিক আছে, অ্যালোপ্যাথি যদি তুমি নিয়মিত গ্রহণ করো তাহলে তোমার কিন্তু একটা ডায়াবেটিস এর লেভেলটা, গ্লুকোজের পরিমাণটা অস্বাভাবিকভাবে কমে যাবে। এটা একটা মারাত্মক ব্যাপার, ওই জায়গাটাতে আমাদের একটু মেনটেন করতে হবে। ক্যান্সার, টিউমার, এগুলো স্বাভাবিকভাবে হরমোনের পার্শ্ব প্রতিক্রিয়ার মাধ্যমে হয়। অনেকেই আছে বিভিন্ন ধরনের ট্যাবলেট খায়, হ্যাঁ, এগুলো খুবই অস্বাভাবিক। ক্যান্সার, টিউমার, স্কিন ডিজিজ, এই ধরনের প্রবলেমগুলোতে হতে পারে। যকৃতের ক্ষতি, যকৃত তো তোমরা সবাই জানো খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, এবং যকৃৎ যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে আমাদের অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমাদের দেখা যাবে যে বিপাক ক্রিয়াটা ঠিক মতো হচ্ছে না, দেখা যাবে যে আমাদের শরীরে যে চিনির পরিমাণটা সেটা মাত্রা অতিরিক্তভাবে বেড়ে যাবে বা কমে যাবে, দেখা যাবে যে সে ব্লাড সার্কুলেশন বা অক্সিজেন অ্যাবজর্পশনের ক্ষেত্রে অনেক ধরনের প্রবলেম কিন্তু দেখা দিবে। তাই যকৃতের ক্ষতি, এইগুলো হচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়া। এছাড়াও আমি টার্নার সিনড্রোম, উইলি সিনড্রোম হিসেবে বাচ্চাদের ক্ষেত্রে বলেছিলাম, মহিলাদের ক্ষেত্রেও কিন্তু টার্নার সিনড্রোম দেখা দিতে পারে, এটাও একটা পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে হরমোনের প্রভাবে, সেটাও চাইলে তোমরা নোট রাখতে পারো। তাহলে এই হচ্ছে হরমোনের একটা ডিটেল প্রভাব, যেটা একটা হচ্ছে ইতিবাচক ক্রিয়া আর একটা হচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়া। হরমোনের প্রভাবের এই পার্টটা আমরা মোটামুটি শিখে ফেললাম। এবার আরেকটা জিনিস দেখি, চলো, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো।